আমরা আয়নিক কম্পাউন্ড পড়ছিলাম, অর্থাৎ আয়নীয় যৌগ। এবার আজকে আমরা এর ধর্মগুলো পড়ব, প্রপার্টিজ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক কম্পাউন্ড, অর্থাৎ আয়নীয় যৌগের ধর্ম এবং বৈশিষ্ট্য আমরা পড়ব। ঠিক আছে? এবং তার সাথে আমরা আজকে আয়নিক কম্পাউন্ডের ধর্মের সাথে কোভ্যালেন্ট কম্পাউন্ডের ধর্মের কি পার্থক্য সেটা একসাথে কম্প্যারিজন করে করে পড়ব, সেটা বেটার হবে। তাহলে আমরা দুটো ভাগে ভাগ করে নিই বোর্ডটাকে। একটাতে আয়নীয় যৌগ লিখছি আয়নিক কম্পাউন্ড, আরেকটাতে লিখছি কোভ্যালেন্ট কম্পাউন্ড। আয়নীয় যৌগ কখন তৈরি হবে বলেছিলাম? যদি একটা এলিমেন্ট আসে ইলেকট্রোপজিটিভ, যে একটা দুটো বা তিনটে ইলেকট্রন ছেড়ে নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস পাবে, এরকম ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট যদি একজন হয়, আরেকজন যদি এরকম হয় যে একটা দুটো বা তিনটে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাসটা লাভ করবে, এরকম যদি দুটো কন্ট্রারি কম্বিনেশন হয়, অর্থাৎ একজন ইলেকট্রন ছাড়বে, তার ছাড়ার প্রবণতা বেশি, আর একজন ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তার নেওয়ার প্রবণতাটা বেশি, অর্থাৎ ভ্যালেন্সিয়াল ইলেকট্রন যদি 1 2 3 হয় আর এখানে যদি 5 6 7 হয়, অর্থাৎ একজন যদি ইলেকট্রোপজিটিভ হয় আর একজন যদি ইলেকট্রোনেগেটিভ হয়, তখন কি হয়, ইলেকট্রন এখান থেকে এখানে কমপ্লিট ট্রান্সফার হয়ে যায়, দিয়ে তৈরি হয় এটা Na+, এটা Cl-। ঠিক আছে? যদি আমি এটা না নিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড নিতাম, তাহলে এখানে যেমন ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন আছে? একটা আছে। এখানে ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন আছে? 7টা আছে। সেরকম আমি যদি ম্যাগনেসিয়াম নিই, তাহলে এখানে ভ্যালেন্স সেলে দুটো ইলেকট্রন আছে, কারণ এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s1, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে ওই যে 3s2 3p5 তার জন্য এখানে 7টা ইলেকট্রন। ঠিক আছে? ম্যাগনেসিয়ামে হচ্ছে 1s2 2s2 2p6 3s2, তাহলে ভ্যালেন্স সেল ইলেকট্রন দুটো। এর সঙ্গে যদি অক্সিজেনের বিক্রিয়া হয়, এটা হচ্ছে 1s2 2s2 2p4, তাহলে ভ্যালেন্স সেল ইলেকট্রন কটা? 2s2 2p4, অর্থাৎ 6টা। তাহলে এর পক্ষে ইজিয়ার হবে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নিয়ন গ্যাসের বিন্যাস নেওয়া, আর এর ক্ষেত্রে ইজিয়ার হবে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে নিয়ন গ্যাসের বিন্যাস নেওয়া। তাহলে একজনের ধর্ম হচ্ছে ইলেকট্রন সে ছাড়তে চায়, আরেকজনের ধর্ম হচ্ছে সে ইলেকট্রন নিতে চায়। এখানে কি হবে? এখানে দুটো ইলেকট্রন ট্রান্সফার হয়ে যাবে। কমপ্লিট ট্রান্সফার উইল অকার ফ্রম ম্যাগনেসিয়াম টু অক্সিজেন। এবার দুটো ইলেকট্রন ট্রান্সফার হবে, সেটা আমরা দুটো হাফ অ্যারো দিয়ে দেখাচ্ছি। এই যে হাফ অ্যারো দেখাচ্ছি, তার মানে এটা হচ্ছে যে সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার। যদি কোথাও এক জোড়া ইলেকট্রন ট্রান্সফার হয়, তখন আমরা ফুল অ্যারো দেবো। এটা হচ্ছে যে কনভেনশন। তাহলে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে কি হলো? ম্যাগনেসিয়াম 2+ হলো, আর অক্সিজেন দুটো ইলেকট্রন নিয়ে হলো অক্সিজেন O2-। এইবার এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হলো, এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হলো, এরা কেমন করে থাকবে? এরা কুলম্বীয় স্থিরতড়িৎ আকর্ষণ বল দ্বারা পরস্পর আবদ্ধ থাকবে। দে উইল বি হেল্ড টুগেদার বাই কুলম্বিক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এবার বন্ধনটা কি শুধু একটা প্লাস একটা মাইনাসের মধ্যে সীমাবদ্ধ? ইজ দ্য বন্ড ডিসক্রিট হেয়ার? নো, দ্য ক্যাটায়ন্স উইল বি সারাউন্ডেড বাই অ্যানায়ন্স in a definite arrangement that we will discuss in solid state chemistry. তাহলে প্লাসকে মাইনাস ঘিরে ফেলবে in all the three directions, উপরেও থাকবে, নিচেও থাকবে, চারপাশে থাকবে।
একইভাবে মাইনাসকে প্লাস ঘিরে ফেলবে। একটা মাইনাসকে কটা প্লাস ঘিরে ফেলবে সেটা নির্ভর করে যে রেডিয়াস রেশিওটা কেমন আছে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের রেডিয়াস রেশিওটা কেমন। এই ব্যাপারটা ডিটেলসে আমরা সলিড স্টেট কেমিস্ট্রিতে পড়ব। যেটা বুঝলাম যে এই অ্যাট্রাকশনটা কিন্তু দুটো ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি কোনটাকে আয়নিক বন্ড বলবো, এটাকে না এটাকে, না এটাকে, না এটাকে। সো ডিসক্রিট মলিকিউল ইজ নট পসিবল ইন কেস অফ আয়নিক কম্পাউন্ড, এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট। সো উই হ্যাভ আ জায়েন্ট মলিকিউল, অর্থাৎ ইনুমারেবল নাম্বার অফ ক্যাটায়ন্স এবং অ্যানায়ন্স মিলে একটা নেটওয়ার্ক তৈরি করবে অ্যাট্রাকশনের, যে অ্যাট্রাকশনের ফলে তৈরি হবে একটা 3 ডাইমেনশনাল নেটওয়ার্ক, যেটাকে বলা হচ্ছে ক্রিস্টাল, এবং একটা ডেফিনিট শেপ নেবে ক্রিস্টালটা। সো আয়নিক কম্পাউন্ড will establish or will form crystals having definite geometry, অর্থাৎ নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট কেলাস গঠন করবে আয়নিক কম্পাউন্ড। তাহলে এরা কি স্টেটে থাকবে, সলিড, লিকুইড না গ্যাস? যেহেতু এই অ্যাট্রাকশনটা একটা ওয়াইড রেঞ্জ অবধি মেনটেন্ড হচ্ছে, অর্থাৎ এই প্লাস এই মাইনাস আবার এই প্লাসকে আকর্ষণ করবে, এই প্লাস তার পাশের মাইনাসকে আকর্ষণ করবে, তাহলে ইন্টার আয়নিক অ্যাট্রাকশনটা এত মজবুত, এত রোবাস্ট অ্যাট্রাকশন, এবং এটা যেহেতু নেটওয়ার্ক হয়ে যাচ্ছে, সো ইট উইল বি ইন দ্য সলিড স্টেট। সো জেনারেলি আয়নিক কম্পাউন্ডস, তাহলে এটাকে আমরা ফিজিক্যাল স্টেট বলবো। তাহলে ফিজিক্যাল স্টেটটা কি? সিন্স interionic attraction is very strong, since interionic attraction is very strong, and it has developed a network, মানে প্লাস মাইনাসের মধ্যে আকর্ষণটা স্ট্রং, এবং সেটা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নেই, সেটা 3 ডাইমেনশনালি এক্সটেন্ড করছে, এক্স বরাবর, ওয়াই বরাবর, জেড বরাবর দিয়ে একটা জায়ান্ট মলিকিউল তৈরি করছে, অ্যান্ড হ্যাজ ডেভেলপড এ নেটওয়ার্ক। হেন্স মোস্ট আয়নিক কম্পাউন্ডস, বেশিরভাগ আয়নিক কম্পাউন্ডস আর ইন সলিড স্টেট। এবার কেউ বলবে আমি যদি গরম করে দিই, অবশ্যই যদি একটা নির্দিষ্ট টেম্পারেচার পেরিয়ে যায়, দেন দে উইল মেল্ট, তারা গলে যাবে। তাই এই যে কথাটা লেখা হয়েছে আর ইন সলিড স্টেট, এটা কিন্তু এন্টায়ার টেম্পারেচার রেঞ্জে ভ্যালিড নয়, ঠিক আছে? এটা এন্টায়ার টেম্পারেচার রেঞ্জে ভ্যালিড নয়। তাই এখানে আমাকে একটা জিনিস অ্যাড করতে হবে, হেন্স মোস্ট আয়নিক কম্পাউন্ডস আর ইন সলিড স্টেট অ্যাট মডারেট টেম্পারেচার। আমরা রুম টেম্পারেচার কথাটা বলবো না, আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড কথাটা উল্লেখ করে দেবো না, আমরা শুধু বলবো যে মাঝারি উষ্ণতায়, মডারেট টেম্পারেচারে দে রিমেন ইন সলিড স্টেট ওয়িং টু দিস স্ট্রং অ্যান্ড রোবাস্ট নেটওয়ার্ক অফ অ্যাট্রাকশন। কারণ টেম্পারেচার বাড়াতে বাড়াতে একটা টেম্পারেচারের পর তো এ গলে যাবে, the solid will melt and the ions will flow, তাহলে তখন তো আর সলিড স্টেটে থাকছে না, ঠিক আছে? তো তাহলে এই মডারেট টেম্পারেচার কথাটা আমি লিখিনি, ইউ হ্যাভ টু অ্যাড ইট। তাহলে ফিজিক্যাল স্টেটটা কি পেলাম না, এরা সলিড স্টেটে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? আর কোভ্যালেন্ট কম্পাউন্ডে আসি। এখানে যেমন একটা শর্ত ছিল যে আয়নিক কম্পাউন্ড হওয়ার জন্য একজনকে ইলেকট্রো পজিটিভ হতে হবে, একজনকে ইলেকট্রো নেগেটিভ হতে হবে।
কোভ্যালেন্ট কম্পাউন্ড হওয়ার শর্ত কিন্তু হচ্ছে বোথ অ্যাটমস মাস্ট বি ইলেকট্রোনেগেটিভ, দুজনকেই ইলেকট্রোনেগেটিভ হতে হবে, অর্থাৎ দুজনেরই ইলেকট্রনের প্রতি চাহিদা দরকার, তখনই তো তারা এই ধরনের এগ্রিমেন্টে পৌঁছাবে যে তুমি তোমার একটা ইলেকট্রন রাখো, আমি আমার একটা ইলেকট্রন রাখছি, এই দুটো দুজনেরই হলো। ঠিক আছে, তখনই এই এগ্রিমেন্টটা হবে। ঠিক আছে, এইবার ক্লোরিনের আমরা কনফিগারেশনটা একটু দেখে নিই। ক্লোরিন হচ্ছে 17, অর্থাৎ নিয়ন অবধি লিখছি না, তাহলে তারপরে হচ্ছে 3s2 3p5, তাহলে 3s2 মানে একটা লোন পেয়ার, আর 3p5 মানে 1 2 3 4 5, তাহলে দুটো লোন পেয়ার, তাহলে মোট 3টে লোন পেয়ার, তাহলে 3টে লোন পেয়ার আছে আর একটা আনপেয়ার্ড আছে, এখানেও তাই। তাহলে ক্লোরিনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7, 3 2 6 1 7, আর এখান থেকে একটা নিয়ে হলো 8, অর্থাৎ আর্গন গ্যাসের বিন্যাস পেল। তাই ক্লোরিন এখানে কিন্তু এই মলিকিউলটার মধ্যেই ওর ভ্যালেন্সি স্যাটিসফাই হয়ে গেছে, ওর যেটা ইচ্ছা ছিল যে নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস পাবো সেটাও এখানেই পেয়ে গেছে, ফলে অন্য আরেকটা Cl2 মলিকিউলের প্রতি ওর কিন্তু সেইভাবে আর অ্যাট্রাকশন থাকবে না। তাহলে এখানে যেটা বলতে চাইছি যে ক্লোরিনের যে চাহিদাটা ছিল যে আমি আরও একটা ইলেকট্রন পেয়ে আর্গন গ্যাসের বিন্যাস পাবো, সেটা ও পেয়ে গেছে। বন্ডিংটা কি হয়েছে, এই বন্ডের মধ্যেই স্যাটিসফাইড হয়ে গেছে, তাই অন্য আরেকটা মলিকুলের প্রতি ওর অ্যাফিনিটি থাকবে না। এইবার কি হয়, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে বিভিন্ন ধরনের, সেটা আমরা নেক্সট লেকচারে আলোচনা করব। এবং এই যে আয়নিক কম্পাউন্ড এবং কোভ্যালেন্ট কম্পাউন্ডের যে আমরা প্রপার্টির কম্প্যারিজন পড়ছি, ক্যারেক্টারিস্টিকের কম্প্যারিজন পড়ছি, এটা আজকে আমাদের শেষ হবে না, আরও একটা লেকচার প্রয়োজন, একটা হিউজ টপিক। পয়েন্টগুলো পরপর বলে দিলে তো শেষ হয়ে যাবে, কিন্তু আমি এক্সপ্লেন করে করে যাব ডিটেলসে। ঠিক আছে, এটা নেক্সট দিন পুরো জিনিসটা শেষ হবে। তাহলে এখানে যেটা হচ্ছে যে এই ইলেকট্রন ছেড়ে প্লাস হলো, এই ইলেকট্রন নিয়ে মাইনাস হলো, কিন্তু এই প্লাসটা শুধুমাত্র এই মাইনাসকে আকর্ষণ করবে, একে করবে না এমনটা হতে পারে না, বিকজ দিস পজিটিভ চার্জ ইজ ক্রিয়েটিং আ ফিল্ড, এবং ওই ফিল্ডের মধ্যে যতগুলো নেগেটিভলি চার্জড আয়ন আসবে, দিস ক্যাটায়ন উইল অ্যাট্রাক্ট অল দোজ অ্যানায়ন্স উইদিন দ্য ফিল্ড। সো হেয়ার এ নেটওয়ার্ক ইজ ডেভেলপড। এখানে ইন্টারআয়নিক অ্যাট্রাকশন অত্যন্ত স্ট্রং হবে, কিন্তু এখানে কি হয়েছে, এই জায়গাটুকুর মধ্যে বন্ধনটা মিটে গেছে, স্যাটিসফাইড হয়ে গেছে ভ্যালেন্সি, আর কোনো ইচ্ছা এদের নেই। তাহলে একটা মলিকিউল আর একটা মলিকিউলকে আর খুব একটা ভালো সাড়া দেবে না, অর্থাৎ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন উইল বি ভেরি পুয়ার। এইটারই ডিটেলসে আমি নেক্সট লেকচারে আলোচনা করব। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন অর্থাৎ এই অণুর মধ্যে আকর্ষণ বল যদি দুর্বল হয়, তাহলে তারা সলিড স্টেটে থাকবে। সলিড স্টেটে থাকার শর্ত হচ্ছে যে মলিকিউলগুলোকে ক্লোজ প্যাকিংয়ে থাকতে হবে, ক্লোজ প্যাকিংয়ে থাকতে হবে, এবং তাদের মধ্যে অ্যাট্রাকশন হতে হবে অত্যন্ত বেশি। সেটা তো হচ্ছে না। এই Cl নিজেদের মধ্যে স্যাটিসফাইড, এই Cl নিজেদের মধ্যে স্যাটিসফাইড, এদের মধ্যে আকর্ষণ বল নেই, সো দে উইল মুভ অ্যাপার্ট। এটা একটা হিউজ গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে এদের মধ্যে, সো ইট উইল রিমেন ইন দ্য গ্যাসিয়াস স্টেট। কোন উষ্ণতায়? অ্যাট মডারেট টেম্পারেচার। এইভাবে কাউকে পাবো লিকুইড স্টেটে, যেমন H2O। অক্সিজেন দুটো লোন পেয়ার আছে আর দুটো আনপেয়ার্ড আছে, দুটো যুগ্ম দুটো অযুগ্ম, আর হাইড্রোজেন এখানে একটা অযুগ্ম রেখেছে, হাইড্রোজেন এখানে আরেকটা অযুগ্ম রেখেছে। তাহলে এই বন্ধন জোড় অর্থাৎ বন্ড পেয়ারটা দুজনেরই হলো। দিস বন্ড পেয়ার ইজ বিং শেয়ার্ড বাই বোথ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন, and this bond pair is being shared by both oxygen and hydrogen. So
oxygen will attain the configuration of nearest inert gas which is neon, and hydrogen will attain the configuration of helium. তাহলে এখানে যেহেতু শেয়ার করেছি, কমপ্লিট ট্রান্সফার হয়নি, সো ইট ইজ এ কোভ্যালেন্ট বন্ড। এইবার কি হয়, এখানে কিন্তু ইন্ট্রামলিকুলার অ্যাট্রাকশনটা এর থেকে বেশি। কেন বেশি, কিভাবে বেশি, সেইটা আমরা বললাম একটু আগেই যে আমি এটা নেক্সট লেকচারে আলোচনা করব। তাহলে ইন্ট্রামলিকুলার অ্যাট্রাকশনের যে এক্সটেন্ট, যে পাওয়ার, যে স্ট্রেংথ, সেটা Cl2 থেকে এর বেশি। ফলে এ কিন্তু এতটা দূরত্বে থাকবে না, এ গায়ে গায়ে লেগে যাবে। কিন্তু এর মতো শক্তিশালী নয় যে গায়ে গায়ে লেগে থেকে ওরা ইমুভেবল হয়ে যাবে, একদম একটা জায়গাতে বসে থাকবে, শুধু ভাইব্রেশনাল এনার্জিটা শো করবে, রোটেশনাল ট্রান্সলেশনাল বন্ধ হয়ে যাবে, এমনটা এখানে হবে না। ওটা বন্ধ করতে গেলে এই রকম অ্যাট্রাকশনটা দরকার, অথবা এটাকে খুব লো টেম্পারেচারে নিয়ে যেতে হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। তখন এটার এনার্জি আমি কেড়ে নিলাম, কেড়ে নেওয়াতে কি হলো, এ আর চলতে পারছে না। ট্রান্সলেশনাল এনার্জি কেড়ে নিয়েছি, রোটেশনাল এনার্জি কেড়ে নিয়েছি, তখন ও দাঁড়িয়ে শুধু ভাইব্রেট করবে, তখন এটা সলিড স্টেট হবে। আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জল বরফে পরিণত হয়। তাহলে মডারেট টেম্পারেচারে জল হচ্ছে লিকুইড, ক্লোরিন হচ্ছে গ্যাস। কেন না, এর ইন্টার মলিকুলার অ্যাট্রাকশনটা ভেরি পোর, এর ভেরি পোর না, তার থেকে উন্নত মানের, কিন্তু এর মতো নয়, ফলে সলিড হলো না। তাই জেনারেলি কোভ্যালেন্ট কম্পাউন্ডস হচ্ছে লিকুইড এবং গ্যাস অ্যাট মডারেট টেম্পারেচার। কিন্তু এটা বললে হবে না যে কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর অলওয়েজ লিকুইড অ্যান্ড গ্যাস। তার কারণ আমরা জানি কি, ডায়মন্ড, হিরে, ডায়মন্ড কি পিওর কোভ্যালেন্ট, কোনো ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স নেই। কার্বন sp3 হাইব্রিডাইজেশন, আমি এটা স্ট্রাকচারটা আমি কার্বনের চ্যাপ্টারে পড়াবো ভালো করে। মলিকিউলটাতে কোনো স্ট্রেন থাকে না, কার্বন দিয়ে তৈরি, পিওর কোভ্যালেন্ট মলিকিউল। তো এটাকে কি, এ কি গ্যাস অবস্থায় পাওয়া যায় না লিকুইড অবস্থায় পাওয়া যায় মডারেট টেম্পারেচারে? এর মেল্টিং পয়েন্ট হিউজ, ভেরি হাই টেম্পারেচার। যে উষ্ণতায় ডায়মন্ড গলে যায় তার বহু আগে লোহা গলে যায়, নুন গলে যায়, ঠিক আছে? সো ইট ইজ নট আ general statement that covalent compound remain in liquid and gaseous state in all cases. There are cases such as diamond, graphite, where we have the compound, where we have the element to remain in solid state. Okay, but in most cases covalent compounds remain in liquid and gaseous state at moderate temperature, and in most cases ionic compounds remain in solid state in moderate temperature. ওকে, আমরা কাল এটা শেষ করব। তাহলে প্রথমটা হলো ফিজিক্যাল স্টেট, প্রথম পয়েন্টটা হলো ফিজিক্যাল স্টেট, অর্থাৎ কোন ভৌত অবস্থায় এদেরকে পাবো, এবং তার পাশাপাশি আমরা নেচার অফ দ্য বন্ডটাও বললাম, যে একটা প্লাস মাইনাস হয়, দিয়ে স্থিরতড়িৎ আকর্ষণ বল তৈরি হয়, কুলম্বীয় স্থিরতড়িৎ আকর্ষণ বল, ঠিক আছে? আর একটাতে কিন্তু ওইটা হয় না, ইলেকট্রন ওরা শেয়ার করে। এবার আমরা সেকেন্ড পয়েন্টে চলে যাব। সেকেন্ড পয়েন্টের হেডিং হচ্ছে মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট। মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট। আমার হাতে লেখা ভীষণ বাজে, আমি মুখে বলে যাচ্ছি, খাতাতে নোট করে নিবি পরে। অর্থাৎ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। তাহলে এখানে যদি প্লাসকে মাইনাস ঘিরে রাখে, আবার মাইনাসকে যদি প্লাস ঘিরে রাখে, আবার এই প্লাসকে যদি মাইনাস ঘিরে রাখে, এইভাবে যদি চলতে থাকে চারিদিকে, ইন অল দ্য 3 dimensions, ইফ such attraction mode proceeds, then there will be a robust network. তাই এখানে কি হবে, এখানে যদি আমি এই দিক থেকে এটাকে গলানোর চেষ্টা করি, হিট দিই, ও ছড়িয়ে ফেলবে হিটটাকে, সঙ্গে সঙ্গে সবাইকে দিয়ে দেবে। এত ভালো ভাব ভালোবাসা এদের,
একে হিট দিচ্ছি যে তুই বেরিয়ে আয়, ও কী করবে, এত সুন্দর নেটওয়ার্ক যে ও তাপটা যেটা পেলো ওভেন থেকে সেটা সবাইকে দিয়ে দেবে। তাহলে কী হবে, বলতে চাইবে না। তাহলে হাই টেম্পারেচার লাগবে, পুরো নেটওয়ার্কটা যখন ডিস্ট্রয় হবে সেই রকম তাপমাত্রাতে আমি পৌঁছাতে পারবো, তখনই একমাত্র গলবে, অর্থাৎ দ্য এন্টায়ার সিস্টেম উইল মেল্ট অ্যাট আ টাইম। তাহলে এদের মেল্টিং এবং বয়লিং পয়েন্ট, melting and boiling point, so I can refer it as Tm for melting and Tb for boiling, are very high. এখানেও একই কথা বলবো, আর জেনারেলি ভেরি হাই, সাধারণত বেশি। আর এখানে কি হবে, এখানে সাধারণত কম। এখানে মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট আর জেনারেলি লো। তার কারণ এখানে এই সিএল এদের মধ্যে বন্ডিংটা স্ট্রং, এই সিএল এর মধ্যে বন্ডিংটা স্ট্রং, কিন্তু এই দুজনের মধ্যে বন্ডিংটা দুর্বল। তাহলে একে গলিয়ে ফেলা তো সহজ, খুব অল্প তাপমাত্রায় এদের মধ্যে যে অ্যাট্রাকশনটা আছে সেটা ভেঙে যাবে। সিন্স দ্য ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ইজ ভেরি পুয়ার, we can break it with a minimum, with a very small amount of energy, so it melts at a very low temperature, it also boils at a very low temperature generally, but not in the case of diamond. Okay, there are exceptions, but it is the general case. There are almost all examples follow this general rule, but there are exceptions. Okay, so this is the second point. Now third point is the electrical conductivity, অর্থাৎ তড়িৎ কেমন পরিবহন করে একটু দেখা যাক। ঠিক আছে, এখানেও একই হেডিং থাকবে। তো while in solid state ionic compounds are insulator or very bad conductor of electricity. ঠিক আছে, তাহলে যখন ওটা সলিড স্টেটে থাকবে তখন প্লাসকে মাইনাস ঘিরে আছে, মাইনাসকে প্লাস ঘিরে আছে, এরকম একটা নেটওয়ার্ক হয়ে আছে। তাহলে এ কি মুভ করবে? দ্য ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্স ইন দ্য সলিড স্টেট আর ইমুভেবল। তাহলে যদি না মুভ করে তাহলে ইলেকট্রোডে যাবে কেমন করে? অর্থাৎ পজিটিভ ইলেকট্রোডের দিকে নেগেটিভ আয়ন্স যাবে না, নেগেটিভ ইলেকট্রোডের দিকে পজিটিভ আয়ন্স যাবে না। সো দেয়ার উইল বি নো ফ্লো অফ ইলেকট্রিসিটি। সো ইন সলিড স্টেট, কঠিন অবস্থায়, আয়নিক কম্পাউন্ডস আর ভেরি ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, খুব বাজে তড়িৎ পরিবহন করে, পারে না। বাট ইন molten state or in aqueous solution, অর্থাৎ গলিয়ে দিলাম তাপ দিয়ে, তাহলে গলিয়ে দেওয়া মানে কি, রোটেশনাল মোশন, ট্রান্সলেশনাল মোশন এবার স্টার্ট হয়ে গেল। তাহলে এবার মুভ করতে পারবে ও। জলে ওদেরকে গুললাম, তাহলে জলীয় দ্রবণ পেয়েছি, অ্যাকোয়াস সলিউশন অফ আয়নিক কম্পাউন্ড। তাহলে তখন জল এদেরকে ঘিরে নিয়েছে, দিয়ে বার করে নিয়েছে এখান থেকে। কিভাবে বের করবে সেটা পরদিন আলোচনা হবে, বা শেষ না হলে তারপর দিন আলোচনা হবে। কিন্তু জলে একটা আয়নিক কম্পাউন্ড দিলাম, সে গুলে গেল, বিষয়টা কিন্তু অতটা সহজ নয়, ভিতরে ব্যাপার আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ডিটেলসে আলোচনা করব। তাহলে molten state or in aqueous solution, তাহলে জলীয় দ্রবণে কি হবে, NaCl বা অন্য কোনো আয়নিক কম্পাউন্ড ভেঙে যাবে, দিয়ে প্লাস মাইনাস আলাদা হয়ে যাবে। তখন সেগুলো কিন্তু মুভ করবে এবং তারা রেসপেক্টিভ ইলেকট্রোডের দিকে যাবে অ্যান্ড উইল বি এবল টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি। তাহলে কি হলো, বাট ইন molten state or in aqueous solution ionic compounds can carry electricity very well, অর্থাৎ তখন কিন্তু খুব ভালোভাবে তড়িৎ পরিবহন করতে পারবে ওরা,
ভীষণই ভালোভাবে পারবে। সো দে আর ভেরি গুড কন্ডাক্টার্স ইন মোল্টেন স্টেট অর ইন অ্যাকোয়া সলিউশন অ্যান্ড ভেরি ব্যাড কন্ডাক্টার ইন সলিড স্টেট। এখানে আসা যাক। এখানে তো সব কোভ্যালেন্ট বন্ড, তাহলে প্লাস মাইনাস আয়ন নেই, তাহলে কি হবে? তাহলে জেনারেলি দে আর ব্যাড কন্ডাক্টার্স। এখানে আর ওই গলিয়ে দেওয়া জলীয় দ্রবণ এসব নয়, জেনারেলি দে আর ব্যাড কন্ডাক্টার্স। কিন্তু কিছু যৌগ আছে ব্যাড কন্ডাক্টার্স ইন জেনারেল, but there are some compounds, for example HCl, H2SO4, এরা কি হয়? এরা জলে আয়নিত হয়ে যায়। HCl হচ্ছে স্ট্রং অ্যাসিড, জলে কি হয় 100% আয়নিত হয়ে যায়। জল ক্ষার হিসেবে কাজ করে, OH প্লাসটা নিয়ে হয়ে গেল কি H3O+, আর HCl অ্যাসিড হিসেবে কাজ করে, OH প্লাসটা ছেড়ে হলো Cl-। তাহলে কি আমি তো অ্যানায়ন আর আমি তো ক্যাটায়ন আর অ্যানায়ন পেয়ে গেছি। সো দে উইল মুভ টুয়ার্ডস দ্য রেসপেক্টিভ ইলেকট্রোডস। তাহলে কিন্তু ভেরি গুড কন্ডাক্টর। ঠিক আছে, তাহলে এখানে বেশিরভাগই হচ্ছে ভেরি গুড কন্ডাক্টর। কয়েকজন আছে যারা কন্ডাক্ট করতে পারে না, ইভেন ইন মোল্টেন অ্যান্ড অ্যাকোয়া সলিউশন। এখানে কিন্তু বেশিরভাগই ব্যাড কন্ডাক্টর, কিন্তু কয়েকজন আছে যারা জলীয় দ্রবণে কারেন্ট কন্ডাক্ট করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আইসোমেরিজম, অর্থাৎ সমাবয়বতা। সমাবয়বতা জিনিসটা কি বুঝতে হবে, যেমন ধর একটা কম্পাউন্ড আছে A বন্ড B বন্ড C বন্ড D ফর এক্সাম্পল। এবার আমি যদি এমন করি যে A বন্ড B বন্ড D আর Cটাকে খুলে আমি এখানে দিয়ে দিলাম, তাহলে এর মলিকুলার ওয়েটটা চেঞ্জ হয়ে গেল না একই থাকবে? আমি শুধু অ্যাটমের কানেক্টিভিটি চেঞ্জ করেছি। সিটা বি এবং ডি এর সঙ্গে লেগেছিল, সেটা এখন লেগে আছে শুধু বি এর সাথে। সো আই হ্যাভ চেঞ্জ দ্য কানেক্টিভিটি অফ দিস মলিকুল, কিন্তু অ্যাটম তো চেঞ্জ করে দিইনি। এখানে যটা অ্যাটম ছিল এখানে তটাই অ্যাটম আছে। সো মলিকুলার ওয়েট উইল রিমেন দ্য সেম, মলিকুলার ফর্মুলা উইল রিমেন দ্য সেম, বাট দিস টু আর ডিফারেন্ট কম্পাউন্ডস। So different compounds having the same molecular formula are termed as isomers, and the phenomena is termed as isomerism. বোঝা গেছে? তাহলে কি হলো, একই ফর্মুলা কিন্তু যৌগ ভিন্ন, তাদেরকে বলা হয় সমাবয়ব, ভেরি টাফ, সমাবয়ব, আইসোমার। আর এই ঘটনার নাম হচ্ছে সমাবয়বতা, আইসোমেরিজম। এইবার কানেক্টিভিটিটা এখানে এ আর বি এর মধ্যে ছিল বলেই তো আমি সেগুলোকে চেঞ্জ করতে পারলাম। সিটা এর সাথে বন্ড করে ছিল বলেই তো চেঞ্জ করতে পারলাম। যদি সিটা চারিদিকে বন্ড করে থাকে তখন কি করব? তখন তাকে চেঞ্জ করে নিয়ে এলেও তো লাভ নেই। যেমন আয়নিক কম্পাউন্ডে প্লাসকে মাইনাস ঘিরে আছে, মাইনাসকে প্লাস ঘিরে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে যদি এই প্লাসটাকে খুলে আমি এনে এখানে লাগাই কি হবে? এখানে তো এই মাইনাসটা এমন তো নয় যে শুধু এই দিকেই বন্ড করেছে, ও চারিদিকে বন্ড করেছে, এইদিকে বন্ড করেছে, এইদিকে বন্ড করেছে, এইদিকে বন্ড করেছে। সো দে আর নন ডিরেকশনাল ইন নেচার। হেয়ার দ্য বন্ডস আর, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আলাদা করেও লিখতে পারি, এর সাথেও দিয়ে দিতে পারি। অর্থাৎ দিক নির্দেশক ক্ষমতা নেই। দ্য আয়নিক বন্ডস প্রেজেন্ট ইন আয়নিক কম্পাউন্ডস আর নন ডিরেকশনাল ইন নেচার, অর্থাৎ ডিরেকশনের ঠিক নেই। এদিকেও বন্ড করেছে, এদিকেও বন্ড করেছে, এদিকেও বন্ড করেছে, এদিকেও বন্ড করেছে। তাহলে আমি এই প্লাসটাকে খুলে নিয়ে এখানে লাগিয়ে বলবো যে আলাদা কম্পাউন্ড বানিয়ে দিয়েছি, হবে? মজা। সো আয়নিক কম্পাউন্ড ক্যান নট এক্সিবিট আইসোমেরিজম প্রদর্শন করতে পারে না। কিন্তু কোভ্যালেন্ট বন্ডে কি হবে, কোভ্যালেন্ট কম্পাউন্ডে কি হবে? সে
দিস ইজ বিউটেন। এবার যদি আমি কি করি, প্রথমে খেয়াল রাখতে হবে যে আমি ভ্যালেন্সিগুলোকে মেনটেন করব। অর্থাৎ এখানে 3 আর কার্বনের সঙ্গে একটা বন্ধন করেছে 4, এখানে 2, দুদিকে বন্ধন করেছে 4, সব জায়গায় মেনটেন করেছি। কার্বনের ভ্যালেন্সি 4 এবং হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, এটা সব জায়গায় আমি মেনটেন করব। তাতে দেখা যাচ্ছে যে এখানে এই কার্বনটা একজনের সাথে বন্ড করেছে, এটা একজনের সাথে বন্ড করেছে, এটা একজনের সাথে বন্ড করেছে, আর এ 3 জনের সাথে বন্ড করেছে, 3টে কার্বনের সাথে। কিন্তু এখানে দুটো কার্বন একটা কার্বনের সাথে বন্ড করেছে, আর দুটো কার্বন দুদিকে দুটো কার্বনের সঙ্গে বন্ড করেছে। সো আই হ্যাভ চেঞ্জড দ্য কানেক্টিভিটি। মলিকুলার ফর্মুলা একই আছে, গুণে দেখ, এটা 4টে কার্বন আর হাইড্রোজেন, 3 আর 3 6 আর 4 10, 3 3 9 আর 1 10। সো দ্য মলিকুলার ফর্মুলা আর সেম ইন বোথ দ্য কেসেস, C4H10, কিন্তু কম্পাউন্ড ডিফারেন্ট। তাহলে এখানে আইসোমেরিজম হয়। ঠিক আছে, এই অবধি থাক। আমরা 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর নেক্সট লেকচারে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।